রেকর্ডিংটা অন করে নিই। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে প্রফেশনাল সেটআপে আইটি সিকিউরিটির গুরুত্ব। তো আমাদের এখন প্রফেশনাল সেটআপটা সম্পূর্ণরূপেই আইটি নির্ভর হয়ে গেছে। ঠিক আছে? ইন্টারনেট এবং টেকনোলজি রিলেটেড কাজগুলাই আমরা সবসময় আমাদের প্রফেশনাল লাইফে করে থাকি। সো এইটার সিকিউরিটির কেন প্রয়োজন? প্রথম কথা হচ্ছে যে আমাদের এখন আইটি জগতে বা আমাদের ল্যাপটপ গুলাতে, মোবাইল গুলাতে প্রচুর বিজনেস রিলেটেড ট্রেড সিক্রেট থাকে। আচ্ছা, আপনাদের মধ্যে কে বলতে পারবেন ট্রেড সিক্রেট কি জিনিস? পড়াইছিলাম এই কয়দিন আগেই, কুইজেও ছিল। কুইজের পড়ার ভিতরেও ছিল। ট্রেড স্যার সিক্রেট মানে কোনো কিছু স্যার গোপন ওই যে করা। কোকা বলেন, কোলার একজন উদাহরণ বলেন, যে একজন বলেন। দিয়েছিলেন, স্যার সবার ট্রেডের একটা সিক্রেট থাকে যেটা হচ্ছে অন্য কেউ জানে না আর কি, লাইক কোকা কোলার যে একটা উদাহরণ দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে ট্রেড সিক্রেট হচ্ছে এমন ধরনের ইনফরমেশন যেটা ডেভেলপ করতে একটা কোম্পানির যথেষ্ট পরিমাণ টাকা, সময় এবং এফোর্ট খরচ হয়েছে, ঠিক না? জি স্যার। হ্যাঁ। জি স্যার। এখন এইটা যদি অন্য কোনো একটা অপোনেন্ট কোম্পানি জেনে যায়, তাহলে আমার বিজনেসে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ক্ষতি হতে পারে। এই ধরনের ইনফরমেশন গুলাকে আমরা বলতেছি ট্রেড সিক্রেট। তাহলে এই ট্রেড সিক্রেট গুলা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই আমাদের ডিজিটালি সেভ করা থাকে, ডিজিটাল ফরম্যাটে সেভ করা থাকে। তাহলে এখন আমার কম্পিউটারটা যদি কোনোভাবে এক্সপোজড হয় কিংবা অ্যাটাকের শিকার হয়, তাহলে এই ট্রেড সিক্রেট গুলা বেহাত হয়ে যেতে পারে না স্যার? জি স্যার। তাহলে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, স্পেশালি আপনি চিন্তা করে দেখেন, কোনো একটা বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের যেই রিসার্চ ডেটাটা আছে, হ্যাঁ, সেই ডেটাটা যদি কোনোভাবে আরেকটা কোম্পানির হাতে চলে যায়, তাহলে কিন্তু সেই কোম্পানির একটা বিরাট বিজনেস সিগনিফিকেন্টলি ক্ষতি হবে। তাহলে আইটি সিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ। তারপরে আসেন হচ্ছে যে কাস্টমার এবং এমপ্লয়ির ডাটা। তো আমরা সবাই জানি যে এখন ডাটা মানেই টাকা, বুঝছেন? এই বর্তমান দুনিয়ায় ডেটা, এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান বিষয়। ডেটা পাইলে আপনি অনেকভাবে ডেটাটা ইউজ করতে পারেন। মার্কেটিং এর কাজে ইউজ করতে পারেন, অ্যাডভার্টাইজমেন্টের কাজে ইউজ করতে পারেন, টার্গেটেড অ্যাড দেখাইতে পারেন। হ্যাঁ? সো এই ধরনের প্রাইভেট ইনফরমেশন গুলা একটা বিজনেস সেটআপে, যেমন থাকে না যে ধরেন কথার কথা আপনার সাপ্লায়ারদের সমস্ত ডেটাটা একটা এক্সেল শিটে আছে। হ্যাঁ, সেই এক্সেল শিটটা দেখে দেখে আপনার অফিসের এমপ্লয়িরা হয়তো সাপ্লায়ারদের সাথে কমিউনিকেট করে। এই এক্সেল শিটটা যদি অন্য কারো হাতে পড়ে, চিন্তা করেন তো আপনার কি পরিমাণ সমস্যা হতে পারে। বুঝতে পারতেছেন যে আইটি সিকিউরিটি কেন গুরুত্বপূর্ণ? জি স্যার। হ্যাঁ। তারপরে আসেন হচ্ছে যে অর্গানাইজেশনস আইটি সিস্টেমস ফ্রম ম্যালিশিয়াস অ্যাক্টস, থেফট অর এনি কাইন্ড অফ ডিসরাপশন। আচ্ছা, চিন্তা করেন তো যে এই যে আমরা সোনারগাঁও ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, আমাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু আমরা ইআরপি তে নেই। তো আজকে যদি কোনো কারণে ইআরপি কাজ না করে, তাহলে আমি কি আপনাদের অ্যাটেন্ডেন্সটা অনলাইনে নিতে পারবো? এটার কি প্রপার রেকর্ডটা থাকবে? থাকবে না। এবং এইটার কারণে যেটা হবে যে আপনাদের অ্যাটেন্ডেন্সের স্কোর কিন্তু অটোমেটিক কাউন্ট হয়। বুঝতে পারছেন? আমি যখন এই যে অ্যাটেন্ডেন্স নেই, প্রেজেন্ট দেই, এটা কিন্তু অটোমেটিক্যালি স্কোরটা আপনাদের কাউন্ট হয়। সেটাতে একটা ডিসরাপশন ক্রিয়েট হবে। অথবা চিন্তা করেন আপনাদের গ্রেডটা যখন সাবমিট করব, তখন যদি ইআরপি কোনো কারণে কাজ না করে, আমি গ্রেডগুলো ঠিকমতো জমা দিতে পারবো না। তো অনেক ধরনের ডিসরাপশন আসতে পারে। এটা আমাদের একটা ইউনিভার্সিটির আইটি সিস্টেমের কথা বললাম। এখন একটা প্রফেশনাল অর্গানাইজেশনের আইটি সিস্টেম যদি ১ ঘন্টাও বন্ধ থাকে, সেটার জন্য তাদের কিন্তু শয়ে, শয়ে কোটি টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাদের অনেক কাস্টমার ছুটে যাবে, এরকম আইটি সিস্টেমের প্রবলেম থাকার কারণে। সো আইটি সিকিউরিটি এবং আমাদের প্রফেশনাল লাইফে বা বিজনেস সেটিং এ আইটি সিকিউরিটি প্যারামাউন্ট ইম্পর্টেন্স বহন করে। আচ্ছা, এবার দেখি যে কেন কম্পিউটার ইনসিডেন্ট গুলা এত বেশি পরিমাণে বাড়ছে। এটার কিছু রিজন বইয়ের মধ্যে আছে, আমি সহজভাবে একটু বলি। প্রথম কথা বলতেছে যে ইনক্রিজিং কমপ্লেক্সিটি ইনক্রিজেস ভালনারেবিলিটি। Number of entry points expands continuously as more and more devices are being connected to the business IT network. আচ্ছা, এটা কিরকম যে এককালে যখন প্রথম এই অনলাইন সেটআপটা আসলো বা মানুষ যখন কম্পিউটারের মাধ্যমে তাদের প্রফেশনাল কাজ করা শুরু করলো, তখন যেটা ছিল যে আপনার অফিসে কতগুলা কম্পিউটার থাকতো, আপনি অফিসের কম্পিউটারে কাজ করতেন, বাসায় চলে আসতেন।
আপনার কম্পিউটার ওই পর্যন্তই ছিল। কারণ কম্পিউটার বা এই ধরনের ডিভাইসগুলা তখন খুব এক্সপেন্সিভ ছিল। মানুষ সাধারণত নিজের বাসায় কম্পিউটার ছিল না। ঠিক আছে? মনে করেন যে আমার মামারাও যখন জব করতেন, তখন তাদের অফিসেই ছিল। হ্যাঁ? অফিসেই কম্পিউটার ছিল। অফিসের কম্পিউটারেই তারা কাজ করত। কিন্তু বাসায় আসলে ওইভাবে সবাই এফোর্ড করতে পারত না। একটা দেখা যেত একটা কম্পিউটারের অনেক দাম পড়ত। হ্যাঁ? সেই সময়ের মুদ্রায় হয়তো প্রায় ৫০ থেকে ৬০,০০০ টাকা খরচ পড়ত। যেটা এখনকার যদি মূল্যস্ফীতি কাউন্ট করেন প্রায় ২ লাখ টাকার কাছাকাছি। তো আপনাদের বাসার সবার ল্যাপটপ কি ২ লাখ টাকার? না স্যার। হ্যাঁ, এখন যেটা হইছে যে আমাদের কম্পিউটেশনাল ডিভাইস গুলার দাম অনেক কমে গেছে, কিন্তু পাওয়ার অনেক বেশি। যেমন আপনাদের হাতে যে মোবাইল ফোনগুলো আছে, সেটা ১৯৯০-৯৫ সালে সবচেয়ে পাওয়ারফুল যেই মেইন ফ্রেম কম্পিউটার গুলো আছে, এগুলা সমান পরিমাণ পাওয়ার আপনার হাতের মধ্যে আছে। কথা বুঝতে পারছেন? ওই সময় একটা মানুষ যে ডেস্কটপ পিসি ইউজ করতো, সেটা আপনার এখন স্মার্ট ওয়াচ তার চেয়েও বেশি পাওয়ারফুল। ওটার মধ্যে আপনার স্মার্ট ওয়াচের যেই প্রসেসর আছে, সেটা ওই প্রসেসরের চেয়ে ভালো। তো এখন যেটা হয়েছে, এই এত ডিভাইস থাকার কারণে এন্ট্রি পয়েন্ট বেড়ে গেছে। একটা নেটওয়ার্কে কতগুলা ডিভাইস কানেক্টেড থাকবে, এইটা সংখ্যাটা ছিল আগে লিমিটেড। কারণ আগে শুধু অফিসেই মানুষের কম্পিউটারগুলো ইউজ হইতো। অফিসের বাইরে বাসায় কোনো কারো কম্পিউটার ছিল না। আর এখন দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ক ফ্রম হোম আসছে। ঠিক আছে? এই স্পেশালি আফটার কোভিড, হ্যাঁ? পোস্ট কোভিড পিরিয়ডে আমরা প্রচুর পরিমাণ আইটির উপরে মানে আমাদের রিলায়েন্স বেড়ে গেছে। রিলায়েবিলিটি বেড়ে গেছে। আমরা প্রচুর বেশি পরিমাণ আইটি ইউজ করি। যেমন এই যে আমি আপনাদের অনলাইন ক্লাস নিচ্ছি, এই জিনিসটা কোভিডের আগে ছিলই না। এই জিনিসটা কোভিডের পরেই আসছে। ঠিক না স্যার? কোভিডের আগে এরকম কোনো জি সেটিং স্যার। ছিল না। এরকম ক্যাম স্ক্যানারের নামও মানুষ শোনে নাই। অথচ এখন এটা খুবই নরমাল। এটা না পারলেই বরং মানুষ বকা দিবে যে, "হ্যাঁ, এটা বোঝেন না, এটা পারে না।" হ্যাঁ, একটা জুম মিটিং করতে পারে না। তো এই কারণে যেটা হইছে যে আইটি সিকিউরিটি রিলেটেড ইনসিডেন্ট গুলো বেড়ে গেছে। কারণ আপনার প্রচুর পরিমাণ এন্ট্রি পয়েন্ট আসছে। মোবাইল ডিভাইস দিয়ে আপনি কানেক্টেড, কম্পিউটার দিয়ে আপনি কানেক্টেড, বাসার কম্পিউটার দিয়ে আপনি কানেক্টেড। কিন্তু প্রত্যেকটা ডিভাইসের সিকিউরিটি মেজারমেন্ট সেম না। আপনার দেখা যাচ্ছে হয়তো আপনার অফিস বা প্রফেশনাল সেটআপে প্রত্যেকটা কম্পিউটারে একটা অ্যান্টিভাইরাস সেট করা আছে। এমনও হইতে পারে যে প্রত্যেকটা কম্পিউটারে উইন্ডোজে অরিজিনাল লাইসেন্স দেওয়া। কিন্তু আপনি আপনার অফিসের কাজ যখন বাসায় বসে, বসে করেন, আপনার বাসায় দেখা যাচ্ছে আপনি একটা নকল উইন্ডোজ চালাচ্ছেন। হইতে পারে না এরকম? আমাদের কি সবার উইন্ডোজ গুলো অরিজিনাল? না স্যার। না না স্যার। স্যার। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে একটা উইন্ডোজ 11 বা 10 এর একটা ভালো একটা ভার্সন বা প্রো ভার্সন আমরা দেখা যাচ্ছে ইনস্টল করে চালাচ্ছি। তো যার কারণে দেখা যায় যে অনেক এন্ট্রি পয়েন্ট থাকার কারণে এবং প্রত্যেকটা ডিভাইসের সিকিউরিটি মেজারমেন্ট একই রকম না হওয়ার কারণে যেকোনো একটা ডিভাইস যদি আক্রান্ত হয়, ওইটার সাথে, সাথে ওই পুরা নেটওয়ার্কটাই ভালনারেবল হয়ে যায়। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি হ্যালো? স্যার। হ্যাঁ। স্যার তার একটু বললে হ্যাঁ, ভালো হতো। কোন বিষয়টা বলবো বলেন? স্যার শেষে যেটা বললেন। মানে বুঝেন নাই? ধরেন কথার কথা যে আপনার মোবাইল ফোনটা, ঠিক আছে? এইটা দিয়ে আপনি অফিসের বিভিন্ন কাজ করতে পারেন না। Gmail এ যেতে পারেন না। অ্যাটাচমেন্ট ডাউনলোড করতে পারেন না। ঠিক না? বা মনে করেন একটা ডকুমেন্ট আপনি এডিট করতে পারবেন না আপনার মোবাইল ডিভাইসের মাধ্যমে। ম্যাডাম? জি স্যার। হ্যাঁ, পারবেন। কিন্তু একটা সময় এই কাজটা মানে অফিসের কোনো কাজ বাসায় বসে করা যেত না। কারণ ওই সময় মানুষের কম্পিউটেশনাল ডিভাইসগুলো এফোর্ড করার মতো সামর্থ্য ছিল না। এখন আছে। এখন ধরেন কোনো কারণে আপনার মোবাইলটা ভালনারেবল। আপনার মোবাইলটা অলরেডি হ্যাক করা। এটা দিয়ে যখন আপনি আপনার অর্গানাইজেশনাল নেটওয়ার্কে কানেক্টেড হবেন, তখন আপনার এই মোবাইল ফোনের মাধ্যমে অর্গানাইজেশনের অন্যান্য ডিভাইসগুলোর মধ্যেও ভালনারেবিলিটি ছড়াইতে পারে। ব্যাপারটা কি বুঝছেন এবার? জি স্যার। হ্যাঁ। এরপরে আসি হচ্ছে ক্লাউড কম্পিউটিং এবং ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার। ক্লাউড কম্পিউটিং কি জিনিস কে বলতে পারবেন? নাম শুনছেন কখনো? জি স্যার, শুনছি। হ্যাঁ, বলেন তো তাহলে কি জিনিস ক্লাউড কম্পিউটিং? স্যার ভুলে গেছি, বাট নামটা শোনা হয়েছে। আচ্ছা, আচ্ছা।
স্যার ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ হচ্ছে মনে করেন যে আম আচ্ছা যেমন ধরেন আমাদের সোনারগাঁওয়ের ইআরপি-তে আপনারা এই এতগুলা সেমিস্টার যা পরীক্ষা দিছেন সেটার যে গ্রেড গুলা পাইছিলেন না প্রত্যেকটা কোর্সের একটা করে গ্রেড? জি স্যার। হ্যাঁ। এখন বলেন তো স্যাররা যে এই যে আপনাদের গ্রেড যে ভ্যালুটা, এই ভ্যালুটা ফিজিক্যালি কোন ড্রাইভের মধ্যে সেভ করা আছে? কোথায় আছে ড্রাইভটা? এটা হয়তো ক্লাউড বাস বলেন তো। থাকার কথা আপনার প্রশাসন ইয়ার গুগল খুবই ড্রাইভে হয়তো বা কোনো একটা ড্রাইভে। আচ্ছা। তাহলে একেকজনের একেক রকম উত্তর। করে যে হচ্ছে এটা হ্যাঁ, জমা থাকে। যে কোনো ক্লাউড একটা হচ্ছে হ্যাঁ, কোথাও একটা সেভ করা আছে, ঠিক না? অ্যাকচুয়ালি আমি ধরেন একটা কথার কথা হাম 220 এই কোর্সে আমি আপনাকে A মাইনাস বা A এরকম একটা গ্রেড দিলাম। এইটা ফিজিক্যালি তো কোথাও সেভ করা থাকবে, ঠিক না? আচ্ছা। যখন অর্গানাইজেশন গুলা আরেকটা থার্ড পার্টি ওয়েবসাইটে আপনার ডাটা সেভ করে রাখে, এই ধরনের কম্পিউটিংকে আমরা বলি ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ আপনার কম্পিউটেশনটা আপনার নিজের কম্পিউটারের ড্রাইভে আপনি করবেন না, বা নিজের কম্পিউটেশনাল নিজের সিপিইউ নিজের জিপিইউ এগুলা ব্যবহার করে করবেন না, বরং ইন্টারনেটের মাধ্যমে আপনার ডাটাটা আরেকটা ডিফারেন্ট কোনো একটা কোম্পানির ওয়েবসাইটে আপলোড করে দিবেন, সেইখানে জিনিসটা সেভ করা থাকবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন ধরেন কথার কথা আমি যদি বলি যে বাংলাদেশের কোনো একটা ব্যাংকের নাম বলেন তো স্যাররা, যে কোনো একটা ব্যাংক। সোনালী রূপালী আচ্ছা ধরেন প্রবাসী। সোনালী ব্যাংক। স্যার সোনালী ব্যাংকে এই যে এত এত মানুষের টাকা পয়সার হিসাব, লোনের হিসাব এবং অনেক ধরনের গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য, স্যার এই ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশন তারা কি অন্য একটা কোম্পানি লাইক গুগল বা মাইক্রোসফটের একটা ক্লাউডে সেভ করে সেফ ফিল করবে? চিন্তা করেন তো। না স্যার। স্যার এরা বেশিরভাগ সম্ভবত তাদের নিজস্ব সার্ভার ইউজ হ্যাঁ, করে। ভেরি গুড। সো সেই ক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের যখন নিড দাঁড়ায়, প্রয়োজন দাঁড়ায়, তখন তারা নিজেরাই একটা বিল্ডিং ভাড়া করে, সেটার মধ্যে নিজস্ব সার্ভার সেট আপ করে, নিজস্ব ড্রাইভ ইউজ করে এবং তাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তারা ক্লাউডে রাখে না, ঠিক আছে? কিন্তু এইবার একটা সমস্যা আছে। আপনারা জানেন কিনা জানি না যে সার্ভার রুম গুলো কিন্তু সবসময় এয়ার কন্ডিশন থাকে, ঠান্ডা করা লাগে, এবং সার্ভার রুমের ইকুইপমেন্ট গুলোও খুব দামি। আর ধরেন কথার কথায় যে এরকম একটা সার্ভার রুম আপনি সেট আপ করবেন, সেটার জন্য একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ টাকাও খরচ হয়। হ্যাঁ, একটা বাসা একটা বিল্ডিং হায়ার করতে হবে, ভাড়াটারা নিতে হবে, অ্যাডভান্স করতে হবে, সেখানে এগুলা রেকে রেকে সাজাইতে হবে। তারপরে মনে করেন এই যে আপনার নেটওয়ার্ক ইকুইপমেন্ট এবং নেটওয়ার্কিং যেই অ্যাক্টিভিটি গুলো আছে সেই অ্যাক্টিভিটি গুলা সেফটি এন্ড সিকিউরিটির জন্য আপনার সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করতে হবে, অনেকগুলা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর তাদেরকে হায়ার করতে হবে, মাসে মাসে বেতন দিতে হবে, ঠিক না? জি স্যার। হ্যাঁ, যার কারণে জি হয়েছে স্যার। কি স্মল এবং মিডিয়াম লেভেল যেই এন্টারপ্রাইজ বা বিজনেস গুলো আছে তারা অধিকাংশ ক্ষেত্রেই নিজেরা সার্ভার বানায় না, কিন্তু তারাও তো অনলাইন প্রেজেন্স আছে, তাদেরও তো ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন গুলা তারা ক্লাউডে সেভ করে রাখে। সমস্যা হচ্ছে এই ক্লাউড সার্ভিসটা হচ্ছে আপনি যতটুকু ইউজ করবেন তার উপর একটা আহ, মনে করেন যে পে এজ ইউ গো টাইপ। হ্যাঁ, আমরা যেরকম ইন্টারনেট পে এজ ইউ গো ইউজ করি, তাদেরও অনেকটা এরকম যে আপনি যতটুকু ইউজ করবেন ততটুকু পরিমাণ পে করবেন। এই রেটটা কমের জন্য অনেকেই করে কি, মানে বিশ্বস্ত ক্লাউড কম্পিউটিং ওয়েবসাইট গুলা ছাড়া কিছু অবিশ্বস্ত অপরিচিত কিছু ওয়েব সার্ভিস ব্যবহার করে। ওই ওয়েব সার্ভিস গুলা অনেক ক্ষেত্রেই সিকিউরিটি মেজারমেন্ট এত হাই লেভেলে রাখে না। তখন কি হতে পারে, আপনার টোটাল ওয়েবসাইটটা আপনার টোটাল সিস্টেমটাই, মনে করেন আমাদের ইআরপি সিস্টেমের যেই গ্রেড বা যাই আছে না কেন, এই টোটাল জিনিসটা কিন্তু ভালনারেবল পজিশনে চলে আসতে পারে। এটাতে ভাইরাস অ্যাটাক হইতে পারে বা অন্যান্য ধরনের অ্যাটাক আসতে পারে। বুঝতে পারছেন কথাটা? জি স্যার। আচ্ছা, এবার আসে হচ্ছে ভার্চুয়ালাইজেশন। ভিএমওয়্যার বা ভার্চুয়াল বক্স এগুলা কি ইউজ করছেন কখনো? জি স্যার, ভিএমওয়্যার ইউজ করছিলাম। হ্যাঁ, ভিএমওয়্যার ইউজ করছেন লিনাক্স বা উবুন্টু চালানোর জন্য, স্যার ঠিক না? ভার্চুয়াল বক্স ইউজ করছি আমি। ভার্চুয়াল বক্স ইউজ করছেন, হ্যাঁ, গুড। তো এগুলা কি জিনিস স্যার? এগুলো হচ্ছে স্যার স্যার আপনার কম্পিউটার একটাই, কিন্তু এই কম্পিউটারের মধ্যে মাল্টিপল অপারেটিং সিস্টেম রান করা যায়।
আপনার ডিভাইসের যে রিসোর্সটা আছে সেই রিসোর্সটা অল্প অল্প করে দিয়ে দিয়ে অনেকগুলা কম্পিউটার সেট আপ করা যায়। মূলত VMware দিয়ে আমরা যেটা করি যে একটা সার্ভার, একটা ফিজিক্যাল সার্ভার যে ডিভাইস, সেই ডিভাইসটাকে আমরা মাল্টিপল অপারেটিং সিস্টেম রান করাই। যাতে কি হয়, যখন বেসিক্যালি সার্ভার রুমগুলোতে যেটা হয় যে প্রচুর পরিমাণ ক্লায়েন্ট রিকোয়েস্ট আসে। এই ক্লায়েন্ট কি জিনিস, সার্ভার কি জিনিস, এগুলো আপনারা আস্তে আস্তে আরো পড়বেন সামনের দিনগুলোতে। নেটওয়ার্কিং কোর্সে পড়বেন কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়বেন। সো ক্লায়েন্ট সার্ভার একটা আর্কিটেকচার আছে, অর্থাৎ আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে চাই, আমরা হই ক্লায়েন্ট, ওই ওয়েবসাইটটা থাকে সার্ভার। তো সেই সার্ভারটা যাতে অনেক মানুষকে বেশি বেশি পরিমাণ সার্ভ করতে পারে, এজন্য একটা সার্ভারকেই মাল্টিপল ভার্চুয়াল কম্পিউটারে বানানো হয়। প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ইয়ে থাকে। তো এই ভার্চুয়ালাইজেশন টেকনিক ইউজ করার একটা বড় সমস্যা হচ্ছে, যে কোনো একটা ভার্চুয়াল পিসি যদি এক্সপোজড হয় বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিস্টেম আপনার ভাইরাস দ্বারা অ্যাটাক হবে। বুঝতে পারছেন? জি স্যার। তো এটাও প্রচুর পরিমাণ ইউজ হয়, VMware বা ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারটা ইউজ হয়, আমাদের সার্ভার রুমগুলোতে ইউজ হয়। আর এটার কারণে দেখা যায় যে আমাদের ভালনারেবিলিটি বেড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমপ্লেক্সিটি অনেক পরিমাণ ইনক্রিজ হয়েছে, যার কারণে এই কমপ্লেক্সিটির সাথে সাথে ভালনারেবিলিটিও বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা অনেক সময়ই দেখা যাচ্ছে কম্পিউটার ইউজার শেয়ার লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনারা আপনাদের আইডি নাম্বারই পাসওয়ার্ড হিসাবে ইউজ করতেছেন, বার্থ ডেট পাসওয়ার্ড হিসাবে ইউজ করতেছেন। অনেকের পাসওয়ার্ড থাকে শুধু পাসওয়ার্ড, PASSWORD, এরকম এরকমও থাকে, অনেকে পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড। তো এই ধরনের দুর্বল পাসওয়ার্ড গুলা দেখা যাচ্ছে যে খুব সহজেই ক্র্যাক হয়ে যায় এবং মানুষের ইম্পর্টেন্ট ইনফরমেশন হারায় যেতে পারে। এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি একটা বিজনেস সেটআপের, ধরেন আমার আমার যেই সোনারগাঁও ERP-টা আমি দেখতে পাচ্ছি, এখানে তো একটা পাসওয়ার্ড আমি দিছি, ঠিক না? হ্যাঁ, এখানেও তো আমি একটা জি পাসওয়ার্ড স্যার। দিছি। এখন এই পাসওয়ার্ডটা যদি এরকম থাকে পাসওয়ার্ড, তাহলে আপনি ঢুকে পড়তে পারবেন না আমার আইডি দিয়ে। জি স্যার। হ্যাঁ, তাহলে কি এই ক্ষেত্রে একটা ইস্যু থাকতেছে না, যে মানুষজন দেখা যাচ্ছে অনলাইন সিস্টেম ইউজ করতেছে কিন্তু অনলাইন সিস্টেমে প্রপার ইউজটা করতে পারতেছে না। হ্যাঁ, প্রপার সিকিউরিটি মেজারমেন্ট গুলা মানুষ অনেক ক্ষেত্রেই নেয় না। আচ্ছা, আরো কি কি দেখি? বিজনেসেস হ্যাজ অ্যাডপ্টেড ওয়াইড রেঞ্জ অফ আইটি ইন্টিগ্রেশন। হ্যাঁ, এটাও একটা কথা, যে বর্তমান সময়ে একটা সময় দেখা যেত বিজনেস ইনফরমেশন গুলো, ইভেন এখনো বাংলাদেশে অধিকাংশ ব্যবসা কিন্তু কাগজে কলমেই হয়। বুঝতে পারছেন? ধরেন এই যে আমাদের গুলিস্তান বা এইসব জায়গায়, তারা কি এত আইটি ইউজ করে, এত ERP ইউজ করে? না স্যার। হ্যাঁ, করে না। দেখা যাচ্ছে তারা এখনো ওই টালি খাতাই আছে তাদের, বড় বড় রেজিস্টার বুক আছে, সেটার মধ্যেই তাদের মালের হিসাব রাখতেছে। হ্যাঁ, যেটা আমরা স্টক বলি, স্টক বই থাকে। কিন্তু ব্যবসাগুলা কিন্তু ইনক্রিজিংলি ধীরে ধীরে কিন্তু সবাই আইটি ইন্টিগ্রেট করতেছে, ই-কমার্স সেট আপ করতেছে। এখন এখানে একটা মিডিয়াম লেভেল দোকানেরও একটা ই-কমার্স ওয়েবসাইট থাকে এবং সেখানে অনলাইন পেমেন্ট সিস্টেম থাকে। হ্যাঁ, আপনারা SSL কমার্স এর নাম শুনছেন না? জি স্যার, শুনছি। হ্যাঁ, বিভিন্ন সময় দেখছেন না, বিভিন্ন ওয়েবসাইটে পেমেন্ট করার সময় SSL কমার্স নামে একটা ওয়েবসাইট চালু হয়ে যায়। সেখানে আপনার বিকাশ আইডি বা কার্ডের নাম্বার আপনি দেন। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, যে বিজনেসগুলা অনলাইন হওয়ার সাথে সাথে তারা প্রচুর পরিমাণ টেকনোলজি ইউজ করে, কিন্তু সেই পরিমাণ এনাফ সিকিউরিটি মেজারমেন্ট কিন্তু অনেক ক্ষেত্রেই নাই। আপনি চিন্তা করে দেখেন, আমি কিন্তু SSL কমার্স বা এই ধরনের একটা ওয়েবসাইটে আমার বিকাশের পিন নাম্বার সহ দিয়ে দিচ্ছি। এখন সেই ওয়েবসাইটটা যদি প্রপার সিকিউরিটি মেজারমেন্ট না নিতে পারে, যদি তারা কোনোভাবে এক্সপোজড হয়, তখন কি হবে? চিন্তা করেন তো, লাখ লাখ মানুষের আপনার তাদের ব্যাংকের কার্ড কিংবা তাদের বিকাশের ফোন নাম্বার এবং পিন নাম্বার কিন্তু হারায়, মানে মানুষের কাছে ওপেন হয়ে যেতে পারে। সো এটাও একটা ইস্যু, যে বিজনেস সিস্টেমগুলো প্রচুর পরিমাণ আইটি ইন্টিগ্রেট করতেছে কিন্তু সেই পরিমাণ সাইবার সিকিউরিটি মেজারমেন্ট নিচ্ছে না। আচ্ছা, এবার আসা হচ্ছে ব্রিং ইউর ওন ডিভাইস। এটা একটা বিষয়, যে এটার সাথে ওই আগেও কথাটা বলে ফেলছি, যে এখন অনেক ক্ষেত্রেই আমরা আহ, যেটা বলি যে অর্গানাইজেশনাল নেটওয়ার্ক, আপনাদের এরকম কি আছেন যে কোনো কোম্পানিতে জব করেন, আপনাদের নিজস্ব একটা নেটওয়ার্ক থাকে, যে এই নেটওয়ার্কে এই পিসি দিয়ে এই পিসি ছাড়া ঢোকা যাবে না, এরকম কারো আছে কোম্পানিগুলোতে?
হ্যালো? বা VPN ব্যবহার করেন। এরকম কেউ আছে? জি স্যার। মানে স্যার আমি এরকম একটা কোম্পানিতে ছিলাম, ওইখানে মানে আগে ছিল কিন্তু পরবর্তীতে আর কি চালানো হয়নি এরকম। মানে ওইটা কয়েকটা কম্পিউটার মিলে নেটওয়ার্ক করা ছিল। হ্যাঁ, হ্যাঁ। মানে বেসিক্যালি যেটা হয় যে কোম্পানিগুলো এরকম একটা সিস্টেম করে রাখে যে ধরেন আমার ল্যাপটপটা, হুম? তো আমি যখন জব নিব তখন আমার ল্যাপটপটাকে তারা হোয়াইট লিস্ট করবে। এই ল্যাপটপটা দিয়েই কেবলমাত্র আমি কথার কথা সোনারগাঁও ইউনিভার্সিটি ERP-তে ঢুকতে পারবো। আমার ফোন দিয়ে পারবো না। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। স্যার এরকম একটা ফেস করেছিলাম আমি। স্যার আমরা হ্যাঁ, আগে হ্যাঁ। স্যার আমার কোম্পানি প্রোভাইড করেছিল আমাকে স্যার কাসপারস্কি VPN। তো একটা নির্দিষ্ট একটা আইপি ছিল ওটা ছাড়া লগইন করা পসিবল না। হ্যাঁ, গুড, গুড। এই যে আইপি। এই আইপি ওয়ার্ডটা অন্যরা বুঝেন, স্যার তো বুঝে। অন্যরা কি আগে জি স্যার, শুনছেন? বুঝতে পারছি। আইপি? জি স্যার, আইপি হ্যাঁ। বুঝি এটা। তাহলে আইপি অর্থ হচ্ছে আপনার এটা আপনারা নেটওয়ার্কিং কোর্সে আরো ভালো মতো পড়বেন। আইপি অ্যাড্রেসিং কিভাবে করে সেটাও পড়বেন। তারপর সাবনেটের অ্যাড্রেস কিভাবে দিতে হয় সেটাও আপনারা পড়বেন। এগুলো পড়াবে সবই। বাট একটু সিনিয়র লেভেল কোর্স। সো আপনার একটা নেটওয়ার্কে প্রত্যেকটা ডিভাইস যেগুলা কানেক্টেড থাকে প্রত্যেকের একটা আইপি অ্যাড্রেস থাকে। একটা নেটওয়ার্কে যতগুলা ডিভাইস কানেক্টেড থাকে সেটাকে একটা আইপি অ্যাড্রেস থাকে। তো ওরা করে কি আপনার মোবাইলটা কিংবা আপনার ল্যাপটপটাকে হোয়াইট লিস্ট করে দেয় যাতে আপনি একটা এই নেটওয়ার্কটায় কানেক্টেড থাকতে পারেন। তো এইটা বাড়ার কারণে ওই একই কথা। স্যার, আপনার অর্গানাইজেশনের নেটওয়ার্কের মধ্যে হয়তো প্রত্যেকটা পিসিতে একটা আলাদা আ আ কথার কথা একটা অ্যান্টিভাইরাস থাকতে পারে এবং সেগুলা হয়তো রেগুলার আপডেট হয়। কিন্তু আপনার বাসার অ্যান্টিভাইরাস আপনি কথার কথা লাস্ট ৬ মাসেও আপডেট দেন নাই। উইন্ডোজ আপডেট দেন না। এরকম হইতে পারে না? জি স্যার। হ্যাঁ। তাহলে আমার পার্সোনাল ডিভাইসটা যদি কোনোভাবে যদি ভালনারেবল পজিশনে চলে যায়, কোনো ভাইরাস বা কোনো ওয়ার্ম অ্যাটাকের শিকার হয়, আর সেই অবস্থায় আমি যদি একটা অর্গানাইজেশনাল বা বিজনেস নেটওয়ার্কে থাকি, তাহলে কিন্তু আমার ল্যাপটপ বা আমার মোবাইলটার মাধ্যমে অন্যান্য ডিভাইসগুলোও এফেক্টেড হইতে পারে। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। এরপরে চলে আসে ইনক্রিজড রিলায়েন্স অন কমার্শিয়াল সফটওয়্যার উইথ নোন ভালনারেবিলিটিস। আচ্ছা, এইটা কি বললো? এটার মানে হচ্ছে যে স্যার আমরা প্রফেশনাল সেটআপে অনেক সময় বিভিন্ন অ্যাপ্লিকেশন প্যাকেজ ইউজ করি, বিভিন্ন ফ্রেমওয়ার্ক ব্যবহার করি আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ? যেমন কথার কথা আপনারা ওয়ার্ডপ্রেস এর নাম শুনছেন না? জি স্যার। হ্যাঁ। তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে কি করে? ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানায়। ঠিক না? ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট। জি জি স্যার। স্যার। একটু মাইকটা অফ করেন। ইকো হচ্ছে। হ্যাঁ। তো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানায়। এখন ব্যাপারটা চিন্তা করেন। ওয়ার্ডপ্রেসটা আ যেই যারা ওয়ার্ডপ্রেসের ভার্সনটা যারা ডেভেলপ করছে, ধরে নেন যে তাদের অজ্ঞাতসারেই তাদের ভিতরে একটা ক্রিটিক্যাল সিস্টেম ভালনারেবিলিটি ছিল। এমন একটা পয়েন্ট মানে এন্ট্রি পয়েন্ট ছিল যেটার মাধ্যমে এই ওয়ার্ডপ্রেসের এই পার্টিকুলার ভার্সনের মধ্যে একটা হ্যাকিং বা আনঅথরাইজড অ্যাক্সেস নেওয়া যায়। আচ্ছা, এখন এই ওয়ার্ডপ্রেসের ভার্সনটা দিয়ে যত ওয়েবসাইট ক্রিয়েট হবে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে এই সেম সিকিউরিটি ভালনারেবিলিটি থেকে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি এক্সপ্লয়েট। এক্সপ্লয়েট মানে হচ্ছে এক্সপ্লয়েট ইজ দ্য অ্যাটাক অন ইনফরমেশন সিস্টেমস টেকিং অ্যাডভান্টেজ অফ পার্টিকুলার সিস্টেম ভালনারেবিলিটি। একটা পার্টিকুলার প্রবলেম। এখন মানুষের পক্ষে তো আসলে সব সিকিউরিটি মেজারমেন্ট নেওয়া সম্ভব না। কিছু, কিছু জিনিস আমরা নেই। আমরা যখন প্রোগ্রাম করি হয়তো আপনি ১০টা ২০টা জিনিস মাথায় রেখে কাজ করতেছেন। কিন্তু এমন না যে এন্ট্রি পয়েন্টটা এই ১০টা ২০টাই। এমনও এন্ট্রি পয়েন্ট থাকতে পারে যেটা সম্পর্কে আপনার কোনো নলেজই নেই। হইতে পারে না এরকম? জি স্যার। হ্যাঁ। এখন এই জিনিসটা ধরেই এই সাইবার অ্যাটাকটা আসবে। ঠিক আছে? এই জিনিসটা ধরেই সাইবার অ্যাটাকটা আসবে। আচ্ছা, তাহলে প্যাচ কি জিনিস? আপনি যখন জিনিসটা ডিসকভার করবেন এবং যখন জিনিসটা ঠিক করে একটা আপডেট পাঠাবেন, দেখেন না আমাদের প্রায় সময় প্লে স্টোরে আপডেট আসে অ্যাপস গুলার। ওখানে দেখবেন ছোট করে লেখা থাকে যে সিকিউরিটি আপডেট বা বাগ ফিক্সেস এরকম আসে না আপডেট? জি স্যার, আসে। হ্যাঁ। এই জিনিসগুলার ভালো নাম হচ্ছে প্যাচ। তাহলে প্যাচ ইজ এ ফিক্স টু দ্য ডিসকভারড
ভালনারেবিলিটি। আপনার যেই ভালনারেবিলিটিটা ছিল সেটা ডিসকভার করার পরে তারা যখন আপডেট পাঠায় সেটা হচ্ছে প্যাচ। তাহলে আপনারা কি করবেন? সবসময় অ্যান্টিভাইরাস বা এই ধরনের সিকিউরিটি আপডেটগুলো সবসময় আপডেট রাখবেন। আপনাদের মোবাইল হোক বা কম্পিউটার ডিভাইসগুলো হোক সেগুলোর মধ্যে আপডেট রাখবেন। আচ্ছা, এবার আসা হচ্ছে জিরো ডে অ্যাটাক কি জিনিস? জিরো ডে অ্যাটাক মানে হচ্ছে আপনার সিস্টেমে যে ভালনারেবিলিটি আছে এইটা আপনার নলেজে আসার আগেই যদি অ্যাটাকটা এসে পড়ে তখন সেটা হচ্ছে জিরো ডে অ্যাটাক। অর্থাৎ এমন একটা সময় ধরেন কথার কথা আপনি মাত্র একটা সফটওয়্যার রিলিজ দিলেন কিন্তু এটার মানে সাইবার সিকিউরিটি রিলেটেড ইনসিডেন্ট গুলো এখনো আপনি জানেন না। এখনো এনাফ পরিমাণ মানুষ আপনাকে রিপোর্ট করে নাই বা আপনি জানেন না যে আপনার এখানে একটা সিরিয়াস প্রবলেম আছে। এই সময়ের ভিতরে যে অ্যাটাক গুলো হবে সেগুলো কি জিরো ডে অ্যাটাক। জিরো ডে অ্যাটাকটা স্পেশালি ডেঞ্জারাস কারণ জিরো ডে অ্যাটাকের জন্য মানে যারা ডেভেলপার তারা অলরেডি কোনো প্যাচ এখনো বানায় নাই। একটা একটা সিকিউরিটি প্যাচ এখনো আসার আগেই যদি অ্যাটাক চলে আসে তাহলে তো ওই সিস্টেমটা ভালনারেবল। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এবার আমরা দেখব যে আইটি সিস্টেমের উপর কি কি ধরনের অ্যাটাক এসে থাকে। প্রথমে হচ্ছে ভাইরাস। ভাইরাস এটা আমরা খুবই পরিচিত, আমরা সবাই জানি ভাইরাস কি জিনিস। ভাইরাস হচ্ছে একটা প্রোগ্রাম, হ্যাঁ এটাও একটা কম্পিউটার প্রোগ্রাম, বাট এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কাজে ব্যাঘাত ঘটানো। হ্যাঁ, মনে করেন আমার কম্পিউটার এখন ভাইরাস অ্যাটাক হলো, হঠাৎ করে দেখবো যে আমার এই যে মাউসটা আছে না, মাউসটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, পুরা স্ক্রিন জুড়ে একটা মাউস চলে আসবে। অথবা দেখা যাবে টাস্ক বারটা ভ্যানিশ হয়ে গেছে। অথবা দেখা যাবে যে হঠাৎ করে ভলিউম বাড়ায় দিল। হুম, একটা গান শুনতেছি হঠাৎ করে 100 তুলে দিবে। অথবা কিবোর্ড কাজ করবে না। তো এরকম নানান ভাবে আপনাকে আপনার কাজে ব্যাঘাত ঘটাবে। তো ভাইরাসের একটা বিশেষত্ব হচ্ছে যে ভাইরাস সাধারণত দেখা যাচ্ছে যে কোন একটা ধরেন কোশ্চেনেবল কোনো ওয়েবসাইট, হ্যাঁ দ্রুত বড়লোক হন, তারপরে এই বেট 1 বেট 2 বেট এরকম বিভিন্ন ওয়েবসাইটে আপনি ক্লিক করলেন এবং তখন ক্লিক করার পরে দেখা যাবে আপনার অজ্ঞাতসারেই একটা ফাইল ডাউনলোড হয়েছে। সেই ফাইলটা নাম হচ্ছে পেলোড। এই পেলোড ফাইলটাই আসলে হচ্ছে ভাইরাসের ইনস্টলেশন ফাইল। এটা আপনার নিজের ক্লিক করাও লাগে না, সে অটোমেটিক ইনস্টল নেয় এবং ইনস্টল নিয়ে আপনার নানানভাবে আপনার কম্পিউটারের ক্ষতি করতে পারে। বুঝতে পারছেন? ভাইরাস অ্যাটাক হয়েছে কখনো আপনাদের কম্পিউটারে? না স্যার, হ্যাঁ, এখন পর্যন্ত পাইনি স্যার। এরকম হয় না বা অনেকের হইতে পারে। দেখা যাচ্ছে কারো একটা পেন ড্রাইভ ঢুকালে এরকম ভাইরাস অ্যাটাক আসতে পারে। অথবা দেখা যাচ্ছে অনেক সময় মুভি ডাউনলোড করলাম সাথে একটা ভাইরাস ঢুকে গেল, এরকমটাই। তো ভাইরাসের একটা বিশেষত্ব হচ্ছে যে ভাইরাস হয়েছে সাধারণত সময় হ্যাঁ হ্যাঁ বলেন তো। ভাইরাস একটা হয়েছিল একবার। হ্যাঁ হইতে পারে, অনেক সময় হইতে পারে। তখন ডিস্টার্ব হয় না, অনেক রকম প্রবলেম হয়। দেখা যাচ্ছে মাউস কাজ করে না, সাউন্ড কাজ করে না বা এরকম বিভিন্ন ধরনের প্রবলেম। তো আম, তো যেটা বলতেছিলাম যে ভাইরাসের একটা বিশেষত্ব হচ্ছে ভাইরাস সাধারণত ধরেন দুইটা কম্পিউটার পাশাপাশি রাখলে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে লাফ দিয়ে ভাইরাস যায় না। বুঝতে পারছেন? প্রথম কম্পিউটারটা যেইভাবে ভাইরাস ডাউনলোড করছে দ্বিতীয় কম্পিউটারটাও ওই একইভাবে ভাইরাস ডাউনলোড করতে হবে। ঠিক আছে, ভাইরাস নিজে নিজে ছড়ায় না একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার। এটা কোভিড-19 ভাইরাস না যে একজন হাঁচি দিলে আশেপাশে সবার কি হয়ে যাবে, কোভিড হয়ে যাবে, এরকম না। আচ্ছা, তো এবার আসলে হচ্ছে ওয়ার্মস। ওয়ার্মস কি জিনিস? ওয়ার্মসরা হচ্ছে এমন টাইপের একটা স্পেশাল ভাইরাস যেই ভাইরাসটা নিজেকে নিজে ডুপ্লিকেট করতে পারে। এমনকি এই ভাইরাসগুলো আপনার ইন্টারনেটের মাধ্যমে নিজে নিজে অন্যান্যদের মেসেজ করবে। যেমন কয়দিন আগেই এরকম একটা ওয়ার্ম অ্যাটাক হয়েছিল, আপনাদের কাছে আসছে কিনা জানি না, যে ফেসবুকে আপনার ফ্রেন্ডদের থেকে একটা লিংক আসতো। দেখছেন কখনো? মেসেঞ্জারে এরকম লিংক আসতো যে আমি এরকম একটা কম্পিটিশনে করছি, তুমি আমাকে ভোট দাও, তাহলে আমি একটা প্রাইজ জিতবো। তারপর ওর ছবি টবি থাকতো, এরকম লিংক টিঙ্ক আসতো। স্যার এটা কি ফিশার লিংক? হ্যাঁ হ্যাঁ, স্যার ফিশার লিংকের কথা বলতেছেন? আপনি শুনতে পারেন? আরেকবার একটু বলেন তো স্যার। স্যার বলতেছি মানে ওই যে ফিশিং লিংক যেগুলো ওইগুলোর কথা বলতেছেন, হ্যাঁ আইডি হ্যাক হয়ে এরকম যাবে। এরকম ফিশিং লিংক, হ্যাঁ তো এরকম হ্যাঁ মানে থাকে। আবার 100 এমবি ফ্রি দেয়, 100 জিবি এগুলোর কথা হ্যাঁ বলে হ্যাঁ, যে। মানে অনেক সময় এরকম লোভনীয় একটা প্রস্তাব দেয়
বা এরকম ভাবে বলে যে আমার একটা প্রয়োজন, আমি একটা কম্পিটিশনে আসছি, ফটোগ্রাফি কম্পিটিশন, তুমি আমাকে একটা ভোট দাও। তো এরকম বিভিন্ন লিঙ্ক আসে। আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন যে আচ্ছা তুমি কি এই মেসেজটা পাঠাইছো? সে বলবে না আমি তো পাঠাইনি। আমি তো কিছুই করি নাই। এই ধরনের ভাইরাসগুলোর বিশেষত্ব হচ্ছে যে তারা সাধারণত নিজেকে নিজে রিডুপ্লিকেট করে এবং নিজেই মেইল পাঠায় বা নিজেই মেসেজ পাঠায়। বুঝতে পারছেন? হ্যাঁ। তো এগুলোর নাম হচ্ছে কি ওয়ার্ম। তো একটু ছোট্ট পার্থক্য আছে। আমরা ভাইরাসের ক্ষেত্রে দেখলাম যে ভাইরাসগুলা নিজে নিজে ছড়ায় না। ২ টা কম্পিউটারকে আলাদা আলাদা ভাবে ভাইরাসটা ডাউনলোড করে নিজের কম্পিউটারে ইনস্টল করা লাগে। কিন্তু ওয়ার্মের বিষয়টা হচ্ছে একটা কম্পিউটার যদি ইনফেক্টেড হয়, সেই কম্পিউটারটা নিজে নিজেই অন্যান্য কম্পিউটারকে মেসেজ পাঠাতে থাকে। সেটা যদি নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকে। বুঝতে পারছেন? তো এবার আসি হচ্ছে রুট কিটস। আচ্ছা, রুট কিটস কি জিনিস? কম্পিউটেশনে আমরা রুট বলতে সাধারণত অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল অ্যাক্সেস বুঝি। আমরা অনেক সময় বলি না যে মোবাইলটা রুট করি একটা গেম খেলার জন্য বা একটা মনে করেন যে একটা চিট কোড ইনস্টল করার জন্য মোবাইলটা রুট করতে হবে। এরকম আমরা অনেক সময় বলি না? জি স্যার। হ্যাঁ, বা কাস্টম রম ইনস্টল করার জন্য মোবাইলে। তো রুট বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস বোঝায়। তো এই ধরনের ম্যালিশিয়াস যে সফটওয়্যার গুলা সেগুলা যেটা করে যে আপনার কম্পিউটারের রুট অ্যাক্সেস নিয়ে নেয়। আপনার কম্পিউটারের কার্নেল অ্যাক্সেস বা রুট অ্যাক্সেস নিয়ে নেয়। তখন মেইন যে সমস্যাটা হয় সে আপনার ইচ অ্যান্ড এভরি হার্ডওয়্যার অ্যাক্সেস পেয়ে যায়। তো এই ধরনের সফটওয়্যার গুলা সাধারণত কি করে? যেমন কিস্ট্রোক রেকর্ড করে এবং একটা দূরবর্তী কোনো সার্ভারে আপনার কিস্ট্রোকটা সেভ করে রাখে। আপনি আইডি লিখলেন এবং পাসওয়ার্ড দিলেন। সেই আইডি এবং পাসওয়ার্ডে কোন কোন বাটন চাপ দেওয়া হয়েছে সেই বাটনগুলা তারা রেকর্ড করে কোথায় পাঠায় দিবে? হয়তো দেখা যাচ্ছে একটা আ ইউরোপের কোনো একটা সার্ভারের মধ্যে সে সেভ করে রাখতেছে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। রুটকিটের মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে রুটকিট কম্পিউটারে আছে কিনা এটা ডিটেক্ট করা যায় না। এটা ইভেন আপনার অপারেটিং সিস্টেমের অ্যান্টিভাইরাস সফটওয়্যারও ডিটেক্ট ক্ষেত্র বিশেষে করতে পারে না। তবে রুটকিটের অস্তিত্ব যদি পাওয়া যায় তখন সেই ক্ষেত্রে আসলে আর অ্যান্টিভাইরাস দিয়ে কাজ হবে না। তখন একটাই ওয়ে আছে। সেটা হলো আপনার এই পুরা হার্ড ডিস্কটাকে রিফরম্যাট এবং একদম আ ফরম্যাট তো ফরম্যাট আপনার ইয়াও করতে হবে। আমরা যে হার্ড ডিস্ক যে পার্টিশন করি, পার্টিশন গুলা পর্যন্ত ভেঙে দিতে হবে। নাইলে এই রুটকিট ক্লিয়ার হয় না। বুঝতে পারছেন? কারণ আপনার এটা অ্যাডমিন লেভেল অ্যাক্সেস পেয়ে যায় তো। আপনার আপনার এই যে কি বলে অ্যান্টিভাইরাসে ধরবে না। অ্যান্টিভাইরাস ও বলবে না এটা ঠিকই আছে। অ্যান্টিভাইরাস এটাকে আর ম্যালিশিয়াস সফটওয়্যার হিসেবে ধরবে না। আচ্ছা, ট্রোজান হর্স। ট্রোজান হর্স হচ্ছে এমন ধরনের ফাইল যেগুলা দেখতে নিরীহ ফাইল। ধরেন কথার কথা একটা টেক্সট বুক বই থেকে পিডিএফ ডাউনলোড করলেন। অথবা একটা গেম ডাউনলোড করলেন কোন একটা ওয়েবসাইট থেকে। একটা মুভি নামাইলেন। তো গেম নামলোই। গেম ইনস্টল দিলেন। গেম ইনস্টলের সাথে সাথে ওরা করলো কি? একটা ভাইরাসও ইনস্টল করে দিল। সেই ক্ষেত্রে ওই গেম বা ওই পিডিএফ ফাইল এইগুলাকে আমরা বলি ট্রোজান হর্স। মানে এমন ধরনের সফটওয়্যার যেটার সাথে সাথে ম্যালিশিয়াস সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যায়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। এইবার আসি হচ্ছে ডিডস অ্যাটাক। ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। এই ওয়ার্ডটা শুনছেন আগে কেউ? জি স্যার, শুনছি। হ্যাঁ। তাহলে ডিডস অ্যাটাক বলতে যেটা বোঝায় যে বেসিক্যালি আমরা যখন একটা ওয়েবসাইটে লগ ইন করি বা আমরা একটা ওয়েবসাইটে যখন যাই তখন আমাদের কম্পিউটার থেকে ওই যেই ওয়েবসাইটে থাকে সেই ওয়েবসাইটের সার্ভারে একটা রিকোয়েস্ট যায়। আর সেই রিকোয়েস্টের বনামে আপনার ওই সার্ভার থেকে একটা রেসপন্স আপনার কম্পিউটারে আসে। ডাটা, ছবি, হ্যাঁ, অডিও, ভিডিও। যেমন ধরেন আপনি youtube.com লিখলেন। তখন হবে কি YouTube আপনাকে কিছু ছবি পাঠাইলো যে তুমি কি এই ভিডিওটা দেখতে চাও? এই ভিডিওর একটা থাম্বনেইল একটা ছবি দিয়ে দিল। তখন আপনি ভিডিওর টাইটেল তারপরে ভিউ এগুলা দেখে আপনি ওই ভিডিওটা চাপ দিয়ে ভিডিও শুরু হয়ে গেল। এরকমই না আমাদের নিত্যদিনের যেই ব্যবহার, ওয়েবসাইটের ব্যবহার। জি স্যার। তো যেটা হয়
ওই সার্ভারগুলার একটা সার্টেন লিমিট থাকে যে এট এ টাইম কনকারেন্টলি তারা কতগুলা সার্ভিস রিকোয়েস্ট করতে পারে। ধরেন কথার কথা ১ লাখ। তার মানে এট দ্য সেম টাইম যদি ১ লক্ষ লোক একসাথে একটা রিকোয়েস্ট করে, তাহলে সে সার্ভ করতে পারবে। কিন্তু চিন্তা করেন তো যদি ৫ লক্ষ লোক একই সাথে ঢুকার চেষ্টা করে, তখন কি হবে? তো সার্ভার ক্র্যাশ করবে অথবা হ্যাঁ, তখন সার্ভারটা ক্র্যাশ বাদ করে করবে। ফেলে। তখন যেটা হয় সার্ভারটা আর কাউকেই অ্যাক্সেস দেয় না। আচ্ছা, DDoS অ্যাটাক হচ্ছে বেসিক্যালি আপনি যেটা করবেন, আপনি বিভিন্ন ধরনের কম্পিউটার হ্যাক করবেন। ঠিক আছে? পাবলিক কম্পিউটার, বিভিন্ন মানুষের কম্পিউটার হ্যাক করে সেই কম্পিউটারগুলা থেকে অটোমেটেড একটা পার্টিকুলার টাইমে একটা পার্টিকুলার ওয়েবসাইটে একসাথে রিকোয়েস্ট পাঠাবেন। ওই কম্পিউটারের ওনাররা জানেও না যে তাদের কম্পিউটার থেকে তাদের ইন্টারনেট ইউজ করে এরকম একটা ওয়েবসাইটে অ্যাটাক হচ্ছে। তারা কিন্তু জানে না। ঠিক আছে? তখন কি হবে? যে ধরেন কথার কথা ওই সার্ভারের এরকমই যে সে ১০,০০০ রিকোয়েস্ট এট এ টাইম হ্যান্ডেল করতে পারে। তা আপনি করলেন কি যে এরকম ৫০,০০০ কম্পিউটার হ্যাক করে সেই কম্পিউটারগুলাকে বললেন যে ধরেন রাত ৮টার সময় এই ওয়েবসাইটে সবাই একসাথে অ্যাটাক করবা। একসাথে রিকোয়েস্ট করবা বা একসাথে একটা ডাউনলোড বাটনে চাপ দিবা। তখন কি হবে? লেজিটিমেট ইউজাররাই আর ওয়েবসাইটে ঢুকতে পারবে না। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। মানে উল্টাপাল্টা কম্পিউটার সবাই আপনার এই ওয়েবসাইটটা ব্যস্ত করে ফেলবে। আসল ইউজাররা ঢুকতেই পারবে না। অনেকটা এরকম যে আমি চাই মনে করেন কথার কথা যে ধরেন মাহমুদুল হাসান, হ্যাঁ? তো মাহমুদুল হাসান মনে করেন যে জিশান মৃধাকে ফোন দিবে। কিন্তু আমি চাইতেছি ওর সাথে যাতে এর কথা না হোক। এজন্য আমি কি করলাম? আমি জিশান মৃধাকে ফোন দিয়ে ফোনের লাইনটা বিজি করে রাখলাম। এখন মাহমুদুল হাসান যখনই ইয়া করে, ফোন দেয়, কথা শুনে যে এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহপূর্বক কিছু সময় পর আবার ডায়াল করুন। ঠিক আছে? ব্যাপারটা অনেকটা এরকম। যে আপনি ওই সার্ভারটাকে এমনভাবে বিজি করে ফেলতেছেন, যাতে সে আর কাউকেই রিকোয়েস্ট করতে না পারে। কারো মানে অন্য যারা আসল ইউজার, যারা অ্যাকচুয়ালি ডাটা দেখতে যাচ্ছে, তারা যাতে ব্যবহার করতে না পারে। তাহলে এই অ্যাটাকটার নাম কি? ডিডস অ্যাটাক। DDoS অ্যাটাক। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হুম? লিখতে পারবেন না পরীক্ষায়? পরীক্ষায় যদি আসে অল্প অল্প করে লিখতে পারবেন না? গুড। আচ্ছা। এরপরে আসে হচ্ছে স্প্যাম। স্প্যাম কি জিনিস? এই যে আমাদের মেইলে বিভিন্ন আসে না, লিঙ্কডইন, ফুডপান্ডা, তারপরে অনেক প্রমোশনাল মেসেজ আসে না? তারপর ফেসবুকে অ্যাড আসে না? জি স্যার, আসে। হ্যাঁ। এই জিনিসগুলোর নাম হচ্ছে স্প্যাম। তাহলে স্প্যাম কিন্তু বড়, বড় কোম্পানিরাও করে। দেখবেন বড়, বড় কোম্পানি লাইক ফুডপান্ডা, সে কি একটা গরিব কোম্পানি? ঠিক আছে? সে কিন্তু গরিব না কোম্পানি স্যার। না। সে একটা বড় কোম্পানি, সেও কিন্তু আপনাকে স্প্যাম মেসেজ পাঠায়। আবার নাইজেরিয়ার প্রিন্সও আপনাকে স্প্যামের মেসেজ পাঠায় টাকা পয়সার জন্য। হ্যাঁ? বা মনে করেন দ্রুত বড়লোক হন। ঠিক আছে? এই বেট খেলুন, ওই বেট খেলুন, ট্রেডিং করুন। এরকম বিভিন্ন স্প্যাম স্প্যাম আসে না আপনাদের কাছে অনেক সময়? হ্যাঁ? জি স্যার, আসে। এইসব জাঙ্ক ইমেইল দিয়ে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের কাজের ইমেইলই আর দেখা যায় না। জাঙ্ক ইমেইল দিয়েই ভরা। আচ্ছা, এখন প্রশ্ন আসতেছে হচ্ছে যে স্প্যাম করাটা লিগ্যাল কিনা? স্প্যাম করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে কিছু শর্ত আপনাকে মেনে চলতে হবে। প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে স্পষ্টভাবে লিখতে হবে এটা অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং পারপাসে স্প্যাম করা হয়েছে। অর্থাৎ দেখবেন ফেসবুকে ছোট করে অ্যাড লেখা থাকে বা গুগলে অ্যাড লেখা থাকে। দেখছেন না? এডি। জি স্যার, থাকে। হ্যাঁ, এটা লেখা থাকতে হবে। এটা যদি না লেখা থাকে তাহলে কিন্তু স্প্যাম করা ইলিগালে হয়ে যাবে। নাম্বার ২, যে স্প্যাম ইমেইলটা আপনি পাঠাবেন সেখানে স্পষ্টভাবে একটা রিটার্ন অ্যাড্রেস থাকতে হবে। অর্থাৎ এই স্প্যামের মানে কার কাছ থেকে আসছে? হ্যাঁ? এটা র‍্যান্ডম একটা থেকে আসলে হবে না। যেই কোম্পানি থাকবে সেই কোম্পানির স্পষ্ট অ্যাড্রেস থাকতে হবে। আর ৩ নাম্বার হচ্ছে এই স্প্যাম থেকে বাঁচার জন্য একটা বাটন বা একটা ফিচার থাকতে হবে যাতে আমি নেক্সট টাইম এই মেইল যাতে আমার কাছে আর না আসে। এজন্য দেখবেন অনেক সময় একটা বাটন থাকে না যে unsubscribe from this newsletter কিংবা আ if you don't want to receive anymore please click here, এরকম একটা থাকে না? জি স্যার, থাকে। হ্যাঁ। এই জিনিসটা কিন্তু ওরা লিগ্যাল কারণে দেয়। কারণ এই সিস্টেমটা যদি আপনি না দেন, তাহলে আপনার স্প্যাম করাটা ইলিগাল হয়ে যাবে।
বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো স্প্যামের জন্য অনেক কোম্পানি যেটা করে সেটা হচ্ছে যে ফ্রি যারা ইমেইল ডোমেইন গুলা প্রোভাইড করে লাইক জিমেইল বা মাইক্রোসফটের আউটলুক বা ইয়াহু ইমেল, তো এরা করে কি এইরকম ফ্রি ইমেল যারা প্রোভাইড করে তাদের অনেকগুলা করে অ্যাকাউন্ট খুলে এবং এগুলোর জন্য তারা অটোমেটিক বট ইউজ করে। ওই বটগুলা ধরেন র‍্যান্ডম নাম, হ্যাঁ? আপনাদের এরকম নাম-টাম নিয়ে তারা র‍্যান্ডম কিছু অ্যাকাউন্ট তৈরি করে। হ্যাঁ? মেহেদী হোসেন, আতাউর রহমান, মামুন শেখ, মিজান আশরাফ এরকম র‍্যান্ডম কতগুলা অ্যাকাউন্ট তারা খুলবে। এবং ওই অ্যাকাউন্টের রিসোর্স গুলা ধরেন প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 জিবি করে ডেটা থাকে। 15 জিবি স্টোরেজ থাকে। সেই 15 জিবি স্টোরেজ দিয়ে তারা ইচ্ছামতো স্প্যাম করতে থাকে। এরকম কিছু বট আছে, বট অ্যাটাক আছে। সেই বটগুলাকে ঠেকানোর জন্য যেই টেকনিকটা এপ্লাই করা হয় সেটার নাম হচ্ছে ক্যাপচা। কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টিউরিং টেস্ট টু টেল কম্পিউটারস অ্যান্ড হিউম্যানস অ্যাপার্ট। এইখানে টিউরিং টেস্ট এই নামটা কেউ শুনছেন? না স্যার, শুনিনি। টিউরিং টেস্ট? আচ্ছা, টিউরিং টেস্ট হচ্ছে এমন এক ধরনের সেট অফ টেস্ট যেই টেস্টটা মানুষ খুব সহজেই পাস করতে পারে, কিন্তু অনেক কমপ্লিকেটেড সফটওয়্যারও পাস করতে পারে না। তার মানে হচ্ছে আমাদের যে ক্যাপচাগুলো দেওয়া হয়, এই ক্যাপচাগুলো দেখবেন অনেক ক্ষেত্রেই ইভেন আপনি চ্যাট জিপিটিতেও যদি যান, অনেক ক্ষেত্রেই দেখবেন একটা দুটা ক্যারেক্টার সে ভুল করতেছে। যদিও এখন চ্যাট জিপিটি বা এআই সিস্টেম গুলো অনেক ডেভেলপ, কিন্তু তারপরেও দেখা যায় যে 20-25টা দিলে একটা দুটা ঠিকই মিস্টেক আসে। ব্যাপারটা বুঝছেন? অথচ মানুষকে যদি জি আপনি স্যার। একটু দেখান, সে কিন্তু বারবারই 25 বার দিলে সে 25 বারই কারেক্ট বলতে পারবে। বাট অনেক অ্যাডভান্স কম্পিউটিং সিস্টেমও অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে। তাহলে কম্পিউটার থেকে মানুষকে আলাদা করার জন্য যে টেস্টটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে টিউরিং টেস্ট। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। ফিশিং। ফিশিং কি জিনিস? ফিশিং মানে হচ্ছে যে হুবহু একটা রেপুটেড সফটওয়্যার রেপুটেড একটা ওয়েবসাইটের মতো একটা হুবহু ওয়েবসাইট বানাবেন এবং সেই ওয়েবসাইটটার মাধ্যমে আপনি মানুষের আইডি এবং পাসওয়ার্ড চুরি করবেন বা মানুষের সিক্রেট ইনফরমেশন চুরি করবেন। দেখবেন যে আপনার কাছে ফেসবুক একটা লিংক আসছে, একদম হুবহু দেখতে ফেসবুকের মতো, কিন্তু আসলে ওটা একটা নকল ফেসবুক বা একটা নকল অ্যামাজন। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করে দেখব যে HTTPS আছে কিনা। তারপরে ফেসবুক, দেখা যাচ্ছে ফেসবুক এর মধ্যে একটা বি আর একটা হচ্ছে ও দিয়ে একটা জিরো দেওয়া। হ্যাঁ, মানুষ খেয়ালই করতে পারে নাই যে আসলে এটা যে জিরো। হ্যাঁ, এরকম অনেক অনেক ধরনের সমস্যা থাকতে পারে। তো এগুলো হচ্ছে ফিশিং লিংক। এই ফিশিং লিংকের মাধ্যমে অনেক ক্ষেত্রেই মানুষের ক্ষতি হতে পারে। এবার চলে আসি হচ্ছে হু আর দ্য পারপেট্রেটরস, অর্থাৎ কারা এই অপরাধগুলা সংগঠন করে থাকে। এখানে দেখা যাচ্ছে কিনা কতগুলা পারপেট্রেটরের নাম দেওয়া লাইক হ্যাকার, ক্র্যাকার, ম্যালিশিয়াস ইনসাইডার, ইন্ডাস্ট্রিয়াল স্পাই, হ্যাঁ, সাইবার ক্রিমিনাল, হ্যাকটিভিস্ট, সাইবার টেররিস্ট এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা এরা কেন করে, কি কারণে করে তাদের সম্পর্কে একটু একটু করে পড়বো। আচ্ছা, প্রথমে দেখি হচ্ছে হ্যাকার। হ্যাকার হচ্ছে এমন ধরনের ব্যক্তি যারা কম্পিউটার সিস্টেম সম্পর্কে একটা সার্টেন লেভেল অফ নলেজ রাখে। অনেক ক্ষেত্রে তারা কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক সিস্টেম এগুলা সম্পর্কে বেশ ডিপ নলেজ রাখে এবং এই নলেজ দিয়ে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা সিস্টেম তারা ব্রেক করতে পারে কিনা সেটার ব্যাপারে এনথুসিয়াসিজম। ঠিক আছে? তারা এনথুসিয়াস্ট, ঠিক আছে? অর্থাৎ তারা আগ্রহী জানার জন্য যে এই সিস্টেমটা আমি ব্রেক করতে পারি কিনা। আচ্ছা, দেখি বিকাশ ভাঙতে পারি কিনা, দেখি একটা ব্যাংকে আনঅথরাইজড অ্যাক্সেস নিতে পারি কিনা। এরকম একটা আনন্দের বশবর্তী হয়ে তারা এই কাজটা করে থাকে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। এখন হ্যাকারদের মধ্যে ২ ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখি। একদল অ্যাক্টিভিটি আছে হ্যাকার, তারা মানুষের ওইভাবে কোনো ক্ষতি করে না। তারা সিস্টেমগুলা ব্রেক করে, ইনফরমেশন সিস্টেম ব্রেক করে বা আইটি সিস্টেম ব্রেক করে। হ্যাঁ, দেখা যাচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস নিচ্ছে, কিন্তু ওইভাবে মানুষের কোনো ক্ষতি তারা করে না। কিন্তু আরেক ধরনের হ্যাকার আছে যাদেরকে আমরা ব্ল্যাক হ্যাট হ্যাকার বলি। এই ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কিন্তু মানুষের আবার ক্ষতি করার উদ্দেশ্যেই কাজ করে।
তাহলে হ্যাকিং জিনিসটা অ্যাকচুয়ালি বর্তমান সময়ে আমরা মানে হ্যাকারদেরকে একটা নেগেটিভ ভাবেই দেখি, কিন্তু হ্যাকাররা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আগ্রহের বশবর্তী, হ্যাঁ, তাদের এনথুসিয়াজম থেকেই তারা আইটি সিস্টেম গুলো ব্রেক করে থাকে। আচ্ছা, যেমন একটা উদাহরণ দেখাই, এইরকম একটা জিনিস কয়েকদিন আগেই প্রথম আলোর ওয়েবসাইটে দেখা গেছে। আপনারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। তো এরকম একটা জিনিস প্রথম আলোর একটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এরকম একজন কেউ একজন এই মেসেজটা তাদের ওয়েবসাইটের মধ্যে লিখে রাখছে যে তারা বলতেছে যে আপনাদের ওয়েবসাইটে ব্যবহৃত কুইন টাইপ টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেডের তৈরি সিএমএস এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি, এই যে দেখছেন সাইবার সিকিউরিটি, হ্যাঁ, নিরাপত্তা ত্রুটি, হ্যাঁ, সিকিউরিটি কনসাসনেস এখানে আছে। আচ্ছা, যা ব্যবহার করে অসৎ উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম আলোর পূর্ব প্রকাশিত যে কোনো সংবাদ বা তথ্য পরিবর্তন করে দিতে পারে। আচ্ছা, সে কি করলো? সে এরকম একটা মেসেজ দিয়ে বলতেছে যে দেখেন, আমি যদি এরকম একটা কাজ করতে পারি, যে কেউ আপনাদের নিউজ কিন্তু চেঞ্জ করে দিতে পারে। আর যেহেতু প্রথম আলোর মতো একটা নিউজ পেপার প্রচুর পরিমাণ মানুষ পড়ে, সেহেতু দেখেন, মানে তাকে আমরা হ্যাকার বলতে পারি একরকম, যে সে একটা সিকিউরিটি লুপ হোল, এটা সে এক্সপ্লোর করে ইনভেন্ট করছে, বের করছে, এবং সেই লুপ হোল দিয়ে সে এই ওয়েবসাইটটা হ্যাক করে এরকম একটা জিনিস আহ, লিখে রাখছে। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, হ্যাঁ, জি মানে স্যার। সে স্যার সতর্কবাণী করে দিছে আগে থেকে যে হ্যাঁ, আপনাদের এক এটা হ্যাক ধরনের হওয়ার একটা সম্ভাবনা আছে। সতর্কবার্তা দিল, হ্যাঁ, যে এরকম হইতে পারে। আচ্ছা, যদিও এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, মানে আমি যেটা উদাহরণ হিসেবে দেখাইছি, এইটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে যে প্রথম আলো নিজেই আসলে এই কাজটা করছে। হ্যাঁ, তাদের আহ, কিছু নিউজ তারা আগে পাবলিশ করে ফেলছে, সেই পাবলিশটা ঠেকানোর জন্য। যাই হোক, ওটার কথা বাদ দেই, বাট সোজা কথা হচ্ছে যে অনেক সময় হ্যাকাররা কিন্তু শুধুমাত্র সাবধান করে দেওয়ার জন্য বা সচেতনতার জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে আইটি সিস্টেম গুলা ব্রেক করে থাকে। আচ্ছা, তারপরে আরো কাজ করতে পারে, যেমন হ্যাকাররা অনেক সময় পুলিশ কিংবা ইন্টেলিজেন্স এজেন্সির সাথে কাজ করে অনেক ক্রিমিনালদের ধরার জন্য। হুম? যেমন আমরা অনেক ধরনের সাইবার ক্রিমিনাল বা চাইল্ড পর্নোগ্রাফার বা এই ধরনের অনেক কিছু দেখি, তো তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক হ্যাকাররা খুঁজে দেয়। তারপরে মানুষকে সাইবার সিকিউরিটির ব্যাপারে নলেজ দেওয়ার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য তারা অনেক ক্ষেত্রে অনেক অ্যাক্টিভিটি করে থাকে। সো হ্যাকাররা কিন্তু আবার এরকমও আছে যে হ্যাকাথন, এই জিনিসটার নাম শুনছেন কখনো? হ্যাকাথন? স্যার হ্যাকাথন মানে কি হ্যাকারের নাম নাকি? হ্যাকাথন, হ্যাঁ। জি স্যার, হ্যাকাথন বলতে কোনো প্রোগ্রাম হাতে নেওয়া, কোনো প্রবলেম সলভিং এই না টাইপের না, কিনা? সেটা না। হ্যাকাথন অর্থ হচ্ছে একটা প্রোগ্রামিং কম্পিটিশন হয় না আপনাদের? জি জি স্যার, স্যার। হয়। হ্যাঁ, জি এইটা একটা স্যার। কম্পিটিশন। ঠিক আছে, এইখানে যেটা স্যার হয় হ্যাকাথন যে মানে কি? হ্যাঁ, মানে বিভিন্ন গ্রুপ একসাথে কম্পিটিশন করে কে এটা করতে পারবে কে না হ্যাঁ, করতে হ্যাঁ, পারবে এমন কিছু। গুড গুড। তাহলে যেটা হয়, যেমন কথার কথা, একটু একটু করেন, মাইকটা একটু অফ করেন। তো যেটা হয়, ধরেন একটা কোনো কোম্পানি তারা তাদের একটা ফিচার আপনাদের সমস্ত প্ল্যাটফর্মে ওপেন করে দিবে, এবং তারা বলবে যে তোমরা যেইভাবে পারো জিনিসটা হ্যাক করার চেষ্টা করো, বা এটা আপনি আনঅথরাইজ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করো। তো যদি পারো তাহলে আমি $5,000 পুরস্কার দিব, কথার কথা। তো এগুলা কিন্তু করা হয় আপনার সিকিউরিটি সিস্টেম স্ট্রং করার জন্য। কথা বুঝতে পারছেন? সিকিউরিটি সিস্টেমটাকে স্ট্রং করার জন্য কোম্পানিগুলো অনেক ক্ষেত্রেই তাদের একটা পার্টিকুলার ফিচার এক্সপোজ করে দেয় সবার কাছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা হ্যাকারদের অনেক ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে তারা সোসাইটির ভালোর জন্য কোনো কাজ করতে পারে। স্যার 6 মিনিট পর ক্লাস শেষ হয়ে যাবে। ও আচ্ছা, বন্ধ হয়ে যাবে না? তাহলে আমি একটা নতুন লিংক দিচ্ছি। আচ্ছা, আপনাদের কি 8টা থেকে অনলাইন ক্লাস আছে আর কোনো? জি স্যার। জি স্যার, আছে। আহ, আসলে আমি একটা টেস্ট করে দিলে ভালো হয়। ঝামেলায় আটকার কারণে শেষ করতে পারি নাই। আচ্ছা, 6 মিনিট তো আমি একটু পড়াই। আপনাদের যে মিডের স্যার সাজেশন, একটা কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন স্যার। স্যার 25 তারিখে একটা এক্সাম নিয়েছিলেন স্যার, অনলাইনে দিতে পারি নাই।
ডিগ্রি দেওয়ার কোনো ব্যবস্থা আছে স্যার? কুইজের কথা বলতেছেন? জি স্যার, জি স্যার। আসলে মিডের আগে তো আর পরীক্ষা নেওয়ার সুযোগ নাই। সমস্যা নেই, তাহলে মিড স্যার মিডের পরেও পরে আবার নেন কুইজ স্যার। হবে। হ্যাঁ, মিডের পরে আবার কুইজ হবে। ওই কুইজটা অ্যাটেন্ড করে। কারণ স্যার তাইলে সাধারণত আমি বেস্ট কাউন্ট করি তো। ধরেন এইটাই 0 আর ওইটাই যদি ভালো করেন তো ওইটাই কাউন্ট করব। সমস্যা হবে না জি আপনার। স্যার, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। আম, একটু পরেই আমরা আচ্ছা দেখি, হ্যাঁ আমি বলতেছি। স্যার ক্লাসটা 5 মিনিট পরে ও শেষ আচ্ছা, হয়ে যাবে। ক্লাসটা তো বন্ধ হয়ে যাবে। সব দিকে ঝামেলা লেগে গেছে। আমি একটু স্যার বলি আমাদের কি, হচ্ছে 10 স্যার, মিনিট পরে স্যার ক্লাসও আছে আমাদের স্যার। স্যার ওই বেসিক্যালি স্যার আমাদের ক্লাসটায় পরের 5টা মিনিট, ক্লাস 5টা মিনিট পরে জয়েন করেন, আমি একটু নিই। আচ্ছা, আমি মেসেজে পিন করে রাখছি একটা গুগল মিট লিংক, ওইটাই একটু কষ্ট করে জয়েন করেন। আমাদের এই লিংকটা তো বন্ধ হয়ে যাচ্ছে, ওটা একটু জয়েন করেন। আমি গুগল ক্লাসরুমেও চেঞ্জ করে দিচ্ছি। গুগল ক্লাসরুমেও আমাদের লিংকটা আমি এডিট করে দিচ্ছি। সবাই একটু এখান থেকে লিভ নিয়ে মেসেজ বক্সেই আছে নতুন লিংকটা, ওই লিংকে জয়েন করেন। আমি এই লিংকটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আপনাদের 8টা থেকে যে ক্লাসটা আছে 5টা মিনিট পরে জয়েন করেন, আর স্যারকে বলেন যে আগের স্যারের একটু দেরি হয়েছে, কারণ দুইটা কথা বলা লাগবে তো। ওকে, তারপরে দেখি হচ্ছে যে হ্যাকটিভিস্ট। হ্যাকটিভিস্ট হচ্ছে এমন ধরনের হ্যাকার, এর আগেই বলছিলাম যে হ্যাকারদের একটা বড় অংশ মূলত কাজ করে হচ্ছে তাদের আগ্রহবশত। হুম, তাদের দেখা যাচ্ছে যে তারা আম, একটু দাঁড়ান, 4 জনে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে হ্যাকটিভিস্ট কারা? হ্যাকটিভিস্ট হচ্ছে এমন ধরনের হ্যাকার যারা একটা পার্টিকুলার অ্যাক্টিভিজমের উদ্দেশ্যে হ্যাক করে থাকে। অ্যাক্টিভিজম বলতে কি বোঝায়? আপনি কোনো একটা সোশ্যাল বা একটা পলিটিক্যাল বা একটা রিলিজিয়াস কোনো একটা কজে আপনি হ্যাক করতেছেন। যেমন একটা কথার কথা বলি যে ধরেন ইসরায়েল এবং প্যালেস্টাইন ওয়ার চলতেছে, কথা বুঝছেন? এখন আপনি করলেন কি, ইসরায়েলি কোনো একটা ওয়েবসাইট আপনি হ্যাক করলেন, আপনার প্যালেস্টাইনের মানুষের উপর যে অত্যাচার হচ্ছে সেই রকম একটা, এরকম প্রথম আলোর মধ্যে যেরকম একটা লেখা আপনিও এরকম একটা লিখে দিন, হ্যাঁ, যে উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন বা এরকম কিছু একটা জিনিস একটা ইসরায়েলি ওয়েবসাইটে আপনি লিখে দিন।
আচ্ছা বলেন তো স্যাররা, একটা খুব পপুলার ইসরায়েলি ওয়েবসাইট আছে যেটা খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয় বাংলাদেশে, বলেন তো কি ওয়েবসাইটটা? দারাজ, উম, দারাজ না, ফাইবার, অন্য ফাইবার কেউ। নাকি হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার ফাইবার ফাইবার ফাইবার। ফাইবার, ভেরি গুড। ফাইবার হচ্ছে স্যার খুবই গুগলও তো স্যার। পপুলার একটা ফ্রিল্যান্সিং, যেটাকে আমরা অনলাইন জব বলি, অনলাইন জবের একটা ওয়েবসাইট যেটা বাংলাদেশের প্রচুর পরিমাণ ব্যবহার করে। এটা কিন্তু মানে ওরকম কোকা কোলা দেখা যাচ্ছে যে এর মালিকের, হ্যাঁ, বোনের, শ্বশুরের এরকম এরকম লিঙ্কে তারা ইসরায়েলি, কিন্তু ফাইবার হচ্ছে একদম ডাইরেক্ট ইসরায়েলি। কথা বুঝতে পারছেন? ডাইরেক্ট একটা ইসরায়েলি কোম্পানি, কিন্তু দেখা যাচ্ছে এটা ছাড়া আমরা একেবারে মানে চলার মতো উপায় নেই, এরকম টাইপ। তো আপনি হ্যাক করলেন এবং অ্যাক্টিভিজমের জন্য একটা স্পেশাল কারণে যদি আপনি হ্যাক করে থাকেন, তখন সেটাকে আমরা বলি হ্যাকটিভিস্ট। ম্যালিশাস ইনসাইডার। ম্যালিশাস ইনসাইডার অর্থ হচ্ছে এমন ধরনের এমপ্লয়ি, কোম্পানির ভিতরে এমন ধরনের এমপ্লয়ি, আমরা যেটা ঘরের শত্রু বিভীষণ বলি, কোম্পানির ভিতরে এমন ধরনের এমপ্লয়ি যে নিজেই ইনফরমেশন বাইরে সেল করে। তো মেনলি যেটা হয়, আমরা যখন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, যখন প্রোগ্রাম করি, তখন এক্সটার্নাল অ্যাটাকের জন্য কিন্তু আমাদের অনেক প্রিপারেশন থাকে, যে বাইরে থেকে যাতে সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো ইয়া না হয়, ইনসিডেন্ট না হয়, হ্যাঁ, বাইরের কেউ যাতে অ্যাটাক করতে না পারে, বা কোনো ভাইরাস অ্যাটাক যাতে না হয়, এই ব্যাপারগুলোতে অনেক মেজারমেন্ট নেওয়া হয়। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, এই সিস্টেমটা একটা বিজনেস বিজনেস অর্গানাইজেশনের ভিতরে যারা কাজটা করবে, হ্যাঁ, তাদের মধ্যে যদি কেউ কোনো অসৎ উদ্দেশ্য থাকে, বলেন তো স্যাররা। জি স্যার। মানে ধরেন আপনি একটা বিজনেসের অর্গানাইজেশনে কাজ করেন, সেইখানে আপনি একটা বিল লিখে দেন, ধরেন কথার কথা আপনি 12,000 টাকা বিল লিখলেন, এবং এই বিলটাই তখন অ্যাপ্রুভ হয়ে আপনার ব্যাংক, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিল পে করা হবে। এখন আপনি যদি এখানে 12,000-এর জায়গায় 20,000 টাকা লেখেন, এবং তারপরে কোম্পানি থেকে 20,000 টাকা পেমেন্ট হয়, এরপরে ওকে ফোন দিয়া বলেন আচ্ছা 5,000 তোর, 5,000 আমার, ঠিক আছে? তো এইটার হাত থেকে আপনার আইটি সিস্টেম কিভাবে মানে সিকিউর থাকবে, এটা কখনো চিন্তা করছেন? পরে স্যার মেসেজ দিয়ে অটোমেটিক মেসেজ যায় যে মানে যে কিনা পেমেন্ট করতে তার কাছে একটা অটোমেটিক মেসেজ যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে বেসিক্যালি আমরা আইটি সিস্টেমগুলা এক্সটার্নাল অ্যাটাকের জন্য যেভাবে প্রিপেয়ার থাকে, ইন্টারনাল বা ভিতরে ভিতরে ইনসাইডারদের জন্য এতটা প্রিপেয়ার থাকে না। যার কারণে ম্যালিশাস ইনসাইডার, কারণ এরা তো হ্যাকার না, ঠিক না, এরা হচ্ছে লিটারেলি এই সিস্টেমের ইউজারই তারা, তাদের হাতেই আইডি পাসওয়ার্ড দেওয়া থাকে, তারা এটা ব্যবহার করার জন্য অথরাইজ থাকে। এরকম অথরাইজ পার্সোনালি যদি কখনো আপনার আইটি সিস্টেমের কোনো এক্সপ্লয়েট করে থাকে, সেই জিনিসটাকে আমরা বলি ম্যালিশাস ইনসাইডার। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো এইখানে আরো কয়েকটা পয়েন্ট আছে, এগুলো আমি আপাতত একটু স্কিপ করব। এই পয়েন্টে আমি চলে যাই। এডুকেটিং এমপ্লয়িজ, কন্ট্রাক্টরস এন্ড পার্ট টাইম ওয়ার্কার্স। এডুকেটিং এমপ্লয়িজ, কন্ট্রাক্টরস এন্ড পার্ট টাইম ওয়ার্কার্স। তো এইখানে কতগুলা পয়েন্ট দেওয়া আছে, যেই পয়েন্টগুলো হচ্ছে বেসিক্যালি আপনি আপনার এমপ্লয়ি কিংবা আপনার যে কোনো পার্সনকে আপনি শিক্ষা দিতে পারেন যে তোমরা কিভাবে সাইবার অ্যাটাক বা সিকিউরিটি রিস্কের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারো। তো এগুলো খুবই কমন পয়েন্ট, কিছু কিছু আমরা এমনিই জানি। যেমন কখনোই নিজের পাসওয়ার্ড অন্যকে ইউজ করার জন্য দিবেন না। হুম, ধরেন আমি একজন টিচার, আমার ইআরপির পাসওয়ার্ডটা আমি আরেকজন টিচারকে দিব না, যদিও একই কাজ করার জন্য, কিন্তু আমারটা দিয়ে আমি ঢুকবো, আমার আমার কাজ শেষের পর আমি লগ আউট করবো, ওনারটা দিয়ে উনি ঢুকবে। বুঝতে পারছেন না? জি স্যার। হ্যাঁ। তারপরে কথার কথা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করব, যাতে শুধু পাসওয়ার্ড দিলেই কাজ না হয়। যেমন বিকাশের ক্ষেত্রে আমরা দেখি যে এখন শুধু পিন দিলেই হয় না, ওই সিমটা মোবাইলেও থাকা লাগে, নাইলে ওই ওটিপি দিলে, ওটিপি পাইলেও লাভ নাই, ওই ওটিপি আপনি এন্ট্রি দিতে পারবেন। এরকম কিছু ফিচার তৈরি করে, এটা কিন্তু বছর দুয়েক আগেও ছিল না, এটা খুব রিসেন্ট একটা ফিচার তারা আনছে। তো এই জিনিসগুলাই আপনি শিখাবেন কাউকে, যে আচ্ছা তুমি এটা করো। তারপরে মনে করেন যদি কোনো নেটওয়ার্ক কম্পিউটারে আপনি কোনো যদি ইস্যু পান,
যে কম্পিউটারটার বাটন কাজ করতেছে না কিংবা ক্লিক করলে কাজ করতেছে না বা আনইউজুয়াল কিছু আপনি লক্ষ্য করলেন, সাথে সাথে আপনি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা আইটি সিকিউরিটি কাউকে জানাবেন, সাইবার সিকিউরিটি টিমের কাউকে জানাবেন যে আমার কম্পিউটারটা এরকম সমস্যা হচ্ছে। কারণ যত তাড়াতাড়ি জানাবেন তত তাড়াতাড়ি এটার একটা সলভ আসবে। ব্যাপারটা বুঝছেন? আর স্যার যত একটা দেরি প্রশ্ন করবেন ছিল। তত বেশি নেটওয়ার্ক কম্পিউটার গুলা আস্তে আস্তে অ্যাট্রাক্ট হইতে শুরু করবে। তারপরে আরো আরো কিছু ইনফরমেশন আছে এখানে, কয়েকটা দেওয়া আছে, এটা আপনি নিজের থেকেও বানায় বানায় লিখতে পারেন। যেমন যে কোনো ওয়েবসাইটে ঢোকার সময় HTTPS আছে কিনা, জি স্যার। HTTP হ্যাঁ জি S স্যার। আছে কিনা এটা চেক করে নেবেন। স্যার HTTPS এর যে S বা সিকিউর যে সার্টিফিকেটটা, এটা কিন্তু ফ্রি আসে। এটা ডোমেন হোস্টিং কিনলে ফ্রি আসে। তাহলে ওয়েবসাইটটা কেন এই ফ্রি সার্টিফিকেটটা ইমপ্লিমেন্ট করে নাই? নিশ্চয়ই তার কোনো ঘাপলা আছে। তার কোনো আলাদা ইন্টেনশন আছে এখান থেকে ইউজারদের ইনফরমেশন কালেক্ট করার। নাইলে স্যার এস আপনি তো কি SSL সার্টিফিকেটের কথা বলতেছেন নাকি? হ্যাঁ SSL সার্টিফিকেট, অর্থাৎ HTTP এর পরে এস জিনিসটা বসবে হচ্ছে SSL সার্টিফিকেটটা পাইলে। SSL সার্টিফিকেট তো ফ্রি, সেটা আপনার ডোমেন হোস্টিং এর সাথে এমনিই জি পেমেন্ট স্যার। করা থাকে। তাহলে সে সেটা কেন নেয় নাই? নিশ্চয়ই তার কোনো কারণ আছে। সো স্যার বাংলাদেশের HTTPS কিংবা ডোমেন নেমে গভর্নমেন্টের যখন সব সাইটে ঢুকবেন তো তখন বেশিরভাগ দেখবেন। থাকে না। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। বললাম যে বাংলাদেশের গভর্নমেন্টের বেশিরভাগ সাইটে এই জিনিসটা নাই। হ্যাঁ না, তাহলে তো এটা একটা সিকিউরিটি রিস্ক, ঠিক না? দেখবেন HTTPS ছাড়া গুগলও কিন্তু সরাসরি ঢুকতে দেয় না। জি স্যার, হ্যাঁ ওয়ার্নিং দেয়। ওয়ার্নিং দেয়, এটার কিন্তু রিজন আছে। আচ্ছা, তারপরে ধরেন ডাউনলোডিং সাসপিশিয়াস ফাইল, হ্যাঁ, বা মনে করেন যে আপনি কম্পিউটার সেটআপে আছেন, অফিসের বা বিজনেস অর্গানাইজেশন নেটওয়ার্কে আছেন, ওই অবস্থায় কোনো কোশ্চেনেবল সফটওয়্যারে মানে সফটওয়্যার ডাউনলোড করবেন না, কিংবা কোনো উল্টাপাল্টা ইমেল অ্যাটাচমেন্ট ডাউনলোড করবেন না, কিংবা কোনো আজে বাজে ওয়েবসাইট ভিজিট করবেন না। কথা বুঝতে পারছেন? কারণ এগুলোর মাধ্যমে অ্যাটাক আসতে পারে, এগুলোর মাধ্যমে ভাইরাস টাইরাস ডাউনলোড হতে পারে। হ্যাঁ, বড়লোক হয়ে যাও এই সেই এরকম ওয়েবসাইটে ঢুকবেন না। ফিশিং এবং স্ক্যাম এই ধরনের ইমেলগুলো বুঝতে হবে। এই যে নাইজেরিয়ান প্রিন্স আপনাকে 50 লাখ টাকা দিবে, আপনি খুশি হয়ে দিয়ে দিলেন, এগুলা এগুলা করবেন না, ঠিক আছে? তারপর ফিশিং মানে দেখতে পুরা হুবহু ফেসবুকের মতো, এটা যাচাই বাছাই করতে হবে, দেখতে হবে যেটা আসলে ওয়েবসাইটটা কেন আসছে, কি কারণে আসছে, এই বিষয়গুলা। তারপরে সফটওয়্যারের আপডেট রাখা, সব সময় যেই সফটওয়্যারগুলা আমরা ব্যবহার করি সেই সফটওয়্যারগুলো আপডেট রাখা, সেগুলো সিকিউরিটি প্যাচগুলো ডাউনলোড করে রাখা, ঠিক আছে? উইন্ডোজ গুলাকে আপডেট রাখা, অপারেটিং সিস্টেম গুলাকে আপডেট রাখা। তারপরে ধরেন যেই ডিভাইসগুলো আপনাকে অফিস থেকে দেওয়া হবে, আপনাকে অফিস থেকে যদি কোনো মোবাইল দেয় বা ল্যাপটপ দেয়, সেগুলো যাতে হারায় না যায় স্যার বা বা চুরি কিছু হয়ে না মনে না যায়। স্যার কিছু না মনে করলে একটা কথা বলি। জি 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 বলেন। এর পরের ক্লাসে হচ্ছে আমাদের একটা ক্লাস টেস্ট হবে, তো যদি একটু শেষ করে দিতেন ম্যাম আবার হ্যাঁ আর হ্যাঁ, কি। এই তো আরে 1-2 মিনিট, 1-2 মিনিট। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারটা থেকে মিডের প্রশ্ন আসবে তো একটু আলোচনা করে দিই। তো তারপরে আসতেছে হচ্ছে যে কিংবা হ্যাঁ, তাহলে ওই ডিভাইসগুলো যাতে হারায় না যায় সেই জন্য আপনার খেয়াল রাখা দরকার। এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন কেবল একটা ড্রাইভেই আপনি রাখবেন না, বরং মাল্টিপল ফিজিক্যাল ড্রাইভে জিনিসটা রুটিনলি ব্যাকআপ রাখবেন, ঠিক আছে? তাহলে এই ধরনের জিনিসগুলো যদি আপনি রাখেন তাহলে মোটামুটি আপনার সিকিউরিটি রিস্ক অনেকখানি কমে আসবে। তো মোটামুটি এইটুকুই হচ্ছে এই চ্যাপ্টারের পড়া। এখন আসেন হচ্ছে মিড টার্মের ব্যাপারে। মিড টার্মে যে কোশ্চেনটা আছে সেটা আমি আপনাদের একটা রেকর্ডেড লেকচার গুগল ক্লাসরুমে দিয়ে দিব। সেখানে আমি মিড টার্মের কোশ্চেন কি কি হতে পারে বা শর্ট সাজেশন কদ্দূর হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে ওই গুগল ক্লাসরুমে পোস্টের মধ্যে আপনি কমেন্ট করতে পারেন। বুঝতে পারছেন? কারণ আজকে যেহেতু আমি লাইভ ডিসকাশনটা করতে পারি নাই, সেহেতু মিডের কোশ্চেনটা আমাকে আলোচনা করতে হবে। আমি একটা রেকর্ডেড ভার্সন দিব, ওইখান থেকে আপনারা দেখে নিয়েন যে মিডের জন্য কোন কোন পড়া ইম্পর্টেন্ট, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই ক্লাসে সি আর কে? সিআর স্যার যাবে একটু আগে যে আপনার সাথে কথা বল। জি স্যার, কোসিয়ার আছি, বলেন। হ্যাঁ হ্যাঁ কোসিয়া। তাহলে আপনি হচ্ছে ম্যাডাম একটু কষ্ট করে আপনাদের যেহেতু ক্লাসের সময় হয়ে গেছে, অ্যাটেন্ডেন্সটার যে আপনারা কারা কারা আজকে ছিলেন
অ্যাটেন্ডেন্সটা আমাকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে পাঠায় দিয়ে আইডি ঠিক গুলা আছে ঠিক আছে ঠিক আছে আপনারাও যারা যারা ছিলেন আপনাদের অ্যাটেন্ডেন্সটা কষ্ট করে ওনাকে একটু প্রোভাইড করেন আপনি আমাকে জাস্ট একটা পেজে লিখে ওই পেজে একটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব ঠিক আছে স্যার আমাদের এক্সামটা দেওয়া হলে আমি আপনাকে আইডি হ্যাঁ গুলো দিয়ে দিব সমস্যা নেই আজকে না পারলেও কোনো একটা সময় দিন আমি যাতে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারি আর আপনারাও অনেস্টলি যারা যারা ছিলেন তারাই দিয়েন সবার নাম দিয়ে দিয়েন না আচ্ছা যাই হোক তো আমি কোশ্চেনের ব্যাপারে একটা রেকর্ডেড লেকচার দিব ওখান থেকে দেখে নিয়েন আর যে কোনো প্রশ্ন হলে আমাকে সিআর বা অন্য কেউ নক করেন আমি জানাই দিব সমস্যা নেই আপনাদের কুইজের মার্ক পাইছেন সবাই জি জি স্যার স্যার হ্যাঁ জি ঠিক স্যার আছে ওকে তাহলে ক্লাস শেষ আপনাদের সরি কষ্ট দিলাম না স্যার কষ্ট কিসের আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম